বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। কর্ণফুলী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2021 সালে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে, তো তোমাদের ইতিমধ্যে আমরা সরকার কর্তৃক যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট দিয়েছে, তোমাদেরকে আমরা বারবার আমাদের কলেজ কর্তৃপক্ষ, কলেজ অধ্যক্ষ মহোদয়, ভাইস প্রিন্সিপাল মহোদয় এবং আমরা সবসময় তোমাদেরকে বলেছি যে নিয়মিত কলেজ পেজ দেখবে এবং তোমাদের যে বিষয়ের অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিবে সেগুলি সময় মতো তোমরা কলেজে জমা দিবে। আমরা স্যাররা ম্যামরা সেগুলি আমরা উত্তরপত্রগুলো দেখে পরীক্ষা করে আমরা সেগুলি তোমাদের মার্কশিট আমরা বোর্ডে পাঠিয়ে দেবো। তো তোমাদেরকে আমরা একটা জুম মিটিংয়ে আমাদের অধ্যক্ষ মহোদয় তোমাদেরকে বলেছে কীভাবে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে এবং সংশ্লিষ্ট ওই বিষয়ে যারা শিক্ষক আছেন, স্যার আছেন, তাদের সাথে কথা বলে যে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেওয়া আছে সেখানে চারটি ধাপ দেওয়া আছে। রুব্রিক্স 1, 2, 3, 4 চারটে ধাপ দেওয়া আছে। এই চারটা ধাপে কী প্রশ্ন চেয়েছে সেই প্রশ্নগুলা দেখে তোমাদেরকে উত্তর করতে হবে। সেগুলি তোমাদের নিজের মতো করে, কোন অবস্থাতে যাতে একজনের সাথে অন্যজনের প্রশ্নের উত্তরে যাতে হুবহু না মিলে। তোমরা বইটা পড়ে নিজের ভাষায় উত্তর লেখার চেষ্টা করবে, যাতে বই থেকে হুবহু উত্তর না লেখো। তো এগুলি তোমাদের নিয়মাবলী তোমাদেরকে আমরা জুম মিটিংয়ে তোমাদেরকে আমরা বলে দিয়েছি। তোমরা আশা করি সেগুলি যারা দেখেছো তারা অবশ্যই এর সম্পর্কে তোমরা জানো, আর যারা জানে না তাদেরকে অবশ্যই বলবে। তো আমি তোমাদের অনুরোধ করব, তোমরা প্রত্যেকেই অ্যাসাইনমেন্টের যে নিয়ম দিয়েছে এই নিয়ম অনুসরণ করে তোমরা অ্যাসাইনমেন্টগুলো জমা দিবে এবং সময় মতো জমা দিবে, যাতে কোনো অবস্থাতে দেরি না হয়। আর কোনো কারণে যদি তোমাদের সমস্যা হয় তাহলে সেটা আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন, আমাদের ভাইস প্রিন্সিপাল মহোদয় আছেন, আমরা আছি, আমরা সবাই আমাদেরকে সেটা বলবে, জানাবে, প্রিন্সিপাল স্যারকে জানাবে, প্রিন্সিপাল স্যার এটা ব্যবস্থা করবে। তো যাই হোক, তোমরা ইতিমধ্যে তোমার অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, আমরা সেগুলি খাতা দেখছি। আমরা কিছুদিনের ভিতরে সেগুলি সম্পূর্ণ কেটে আমরা নিয়ম মাফিক আমাদের সর্বোচ্চ তোমরা যা লিখেছো আমরা সর্বোচ্চ পরিমাণে তো আমরা দেখবো তোমরা কি লিখেছো, সেগুলি সর্বোচ্চ নম্বর দেওয়ার আমরা চেষ্টা করবো যদি তোমাদের উত্তর সঠিক হয়। আর ভুল হলে সেখানে তোমাদের প্রয়োজনে আবার উত্তরপত্র লিখতে হবে। যাই হোক, সেগুলি জানো। আমরা আজকে তোমাদেরকে আমি দ্বিতীয় পত্রে যে আমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে তোমরা জানো। আমি আগেও তোমাদের অনলাইন ক্লাসে বলেছি যে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে। যেমন যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে আমাদের 8টা চ্যাপ্টার ছিল আগের পুরনো সিলেবাসে। তার থেকে তোমাদের জন্য, যেহেতু তোমাদের ক্লাস হয় নাই, কলেজ বন্ধ ছিল, সেই জন্য এখানে 8টা চ্যাপ্টার থেকে 4টি চ্যাপ্টার তোমাদের দেওয়া হয়েছে। এই 4টি চ্যাপ্টার হলো, প্রথম চ্যাপ্টার নাম হলো যৌক্তিক সংজ্ঞা, পরের চ্যাপ্টার হলো আরোহের প্রকারভেদ, এবং এরপরে 2 নম্বর তৃতীয় চ্যাপ্টার নাম হলো প্রকল্প, এবং চতুর্থ চ্যাপ্টার নাম হলো ব্যাখ্যা। অর্থাৎ 4টি চ্যাপ্টার থেকে তোমাদের বোর্ড কোয়েশ্চেন হবে। আর বাকি যে তোমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছ সেটা তো তোমরা দেখছোই। তো তোমাদেরকে যেটা বলছি যে তোমাদের যারা আগে বই কিনেছো, তোমাদের বইতে 8টা চ্যাপ্টার আছে, তোমরা 8টা চ্যাপ্টার পড়বে না, তোমরা 4টি চ্যাপ্টার পড়বে। আমি চ্যাপ্টারগুলো আবার বলছি: যৌক্তিক সংজ্ঞা, আরোহী প্রকারভেদ, প্রকল্প এবং ব্যাখ্যা। তো আমি আজকে তোমাদের এই প্রকল্প চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো প্রকল্প কি আমরা সেটা প্রথমে একটু আমরা জানবার চেষ্টা করি। প্রকল্প হলো কোনো বিষয় সম্পর্কে যে প্রাথমিক যে আনুমানিক ধারণা, আন্দাজ, তাকে আমরা বলবো প্রকল্প। আমি কি বললাম? প্রকল্প শব্দের শাব্দিক অর্থ হলো আনুমানিক ধারণা। প্রকল্প শব্দের শাব্দিক অর্থ হলো আনুমানিক ধারণা। অর্থাৎ আনুমানিক ধারণা বলতে আমরা দৈনন্দিন প্রাত্যহিক যা কিছু করি, প্রত্যেকটি কাজ করার আগে আমরা কোনো না কোনোভাবে চিন্তা ধারণা কল্পনা করি। চিন্তা ধারণা কল্পনা ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না, আর কাজ করলে সেখানে ভুল হবে বা আমাদের ক্ষতির সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা প্রতিটি কাজের আগে একটা অনুমান করি। এই অনুমান বা আনুমানিক যে ধারণা করি, এটাকে আমরা যুক্তিবিদ্যা ভাষায় আমরা বলবো প্রকল্প। তাহলে আমরা কি বলেছি? কোনো বিষয় বা বস্তু সম্পর্কে বা যে কোনো কিছু সম্পর্কে আমরা যে প্রাথমিক আনুমানিক ধারণা করি
তাকেই আমরা বলবো যুক্তিবিদ্যার ভাষায় প্রকল্প। তাহলে আমার বাসায় যদি একটি মোবাইল চুরি হয়ে যায়, তাৎক্ষণিক আমি যে একটা অনুমান করি যে বাসায় কাজের লোকটি হয়তো সেটি নিয়ে গেছে, এটিই হলো আমার একটি প্রকল্প। তবে আমাদের মনে রাখতে হবে আমার প্রকল্প যে সবসময় সত্য হবে এমন কোনো কথা নেই। যদি আমার আনুমানিক ধারণাটি সত্য হয় তাহলে ভালো, আর যদি আমার আনুমানিক ধারণাটি মিথ্যা হয় তাহলে পরবর্তীতে আমার আরেকটি নতুন প্রকল্প নিতে হবে। আমাকে মনে রাখতে হবে একটি বিষয়ের জন্য, একটি ঘটনার জন্য একটি কারণ যেমন দায়ী, তদ্রূপ একটি বিষয়ের জন্য একটি প্রকল্পই সত্য, বাকি সবগুলি মিথ্যা। আমরা জানি এট এ টাইম অনেকগুলি প্রকল্প আমার মনে কাজ করতে পারে, কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমাকে বুঝতে হবে, জানতে হবে যে একটি প্রকল্পের জন্য একটি কারণ বা একটি প্রকল্পই সত্য হবে, আমার ধারণা সত্য হবে, বাকি ধারণাগুলি মিথ্যা হবে। আমি যদি ধারণা করি, কল্পনা করি যে একজন স্টুডেন্ট পরীক্ষা ফেল করলো, সেখানে আমি যদি অনেকগুলি প্রকল্প মাথায় নিই, চিন্তা করি, যে অনুমান করি যে সে পড়ালেখা করে না, প্রশ্নপত্র কঠিন হয়েছে, সে শারীরিকভাবে সুস্থ ছিল না, এইভাবে আমি অনেক প্রকল্পই আমরা নিতে পারি। আসলে বাস্তবে একটি প্রকল্পই সত্য, আর সেটি হলো পরীক্ষা ফেল করার জন্য সে পড়ালেখা করে নাই। তাহলে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে আমরা প্রকল্প নিয়ে আমাদের থাকতে হবে। আমরা প্রকল্প ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারি না। তাহলে প্রকল্পটা আমি এক সংক্ষেপে বুঝালাম। প্রকল্প মানে হলো আনুমানিক ধারণা। তাহলে এই প্রকল্প নিয়ে আমরা বুঝলাম যে আমরা প্রতিটি কাজে আমরা কোনো না কোনোভাবে আমরা প্রকল্পে দ্বারস্থ হই। প্রকল্প ছাড়া আমরা কোনো কিছুই আমরা করতে পারি না, আর করলেও সেটি আমাদের সঠিক হবে না, তার যথার্থ মূল্যায়ন আমরা করতে পারি না। তারপরে আমরা এখন দেখব যে প্রকল্পের কি প্রকৃতি এবং প্রাসঙ্গিকতা আছে। আসলে কি প্রকল্পটি কি প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক? আল্লাহ তাআলা আমাদেরকে বিচার বুদ্ধি দিয়েছেন, আমরা চিন্তাশীল প্রাণী, আমরা বুদ্ধিজীবী, আল্লাহ তাআলা আমাদের বুদ্ধিবৃত্তি দিয়েছেন। আমরা বুদ্ধিবৃত্তি প্রাণী বলে আমরা স্বীকৃত। সেই হিসেবে আমরা বলতে পারি জীবনে প্রতিটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে কোনো কিছু আমরা ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ ব্যাখ্যা করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু সেটি সঠিক হবে না। তাহলে আমরা বলতে পারি যে প্রকল্পের অবশ্যই প্রাসঙ্গিকতা আছে। যে কোনো কিছু আমরা কোনো বিষয়ে কারণ অনুসন্ধান বা ব্যাখ্যা প্রদানের সময় যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তার জন্য আমাদেরকে অবশ্যই পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে আমরা একটা কিছু ধারণা গঠন করি। সাপোজ তোমরা স্টুডেন্ট, তোমরা যখন পরীক্ষা দাও, তখন পরীক্ষা দিতে তোমাদের ভিতরে এমন একটি প্রকল্প, একটি ধারণা জন্মে যে কোন প্রশ্ন আনসার করলে কত সময় লাগবে বা কোন প্রশ্ন উত্তর করলে আমরা বেশি নম্বর পেতে পারি। এটি তোমার একটা, আমরা যারা স্টুডেন্ট ছিলাম, আমি যখন ছিলাম, আমাদের মনে একটা ধারণা কাজ করেছে। তোমরা যারা এখন পড়ছো, তোমাদের মনে একটু কাজ করছে। অর্থাৎ সব কিছুতে আমাদের পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে এখন যদি আমরা সব কিছু আমরা প্রকল্প নিই, তাহলে আমাদের জন্য সেটি ভালো হবে, মঙ্গল হবে, উপকৃত হবে। কারণ আমি পূর্ব এক্সপিরিয়েন্স, আমার যে অভিজ্ঞতা আছে, পূর্ব জ্ঞান, ওই জ্ঞানটা যদি আমি ভবিষ্যতে কাজে লাগাই, তাহলে আমার কাজটি ফলপ্রসূ হবে, অর্থাৎ আমি ওই কাজ থেকে আমি উপকৃত হতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে প্রকল্পকে আমরা যেভাবেই সংজ্ঞায়িত করি না কেন, এটির একটি সঠিক মূল্যায়ন আছে, বা এটিকে আমরা সঠিক মূল্যায়ন না করে পাই না। অর্থাৎ আমরা যদি বলি, আমরা বৈজ্ঞানিক যারা অনুসন্ধান করে, যারা জ্ঞান চর্চা করে, যারা আবিষ্কার করে, এই যে আমরা এখন কোভিড-19 যে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, তারা এই ভ্যাকসিন যারা বিজ্ঞানী আবিষ্কার করেছেন বা ডাক্তার আবিষ্কার করেছেন, তারা পূর্ব এক্সপিরিয়েন্স, তাদের এই ভ্যাকসিন সম্পর্কে পূর্ব জ্ঞান আছে বলে তারা অনুমান করতেই তারা আজকে তারা ভ্যাকসিনটি আবিষ্কার করতে পেরেছে। তাহলে আমরা বলতে পারলাম, যে কথাটা বললাম, যে প্রাথমিক ধারণা করতে আমার ভিতরে একটি সফল একটি আনুমানিক ধারণার জন্মায়, আর এই আনুমানিক ধারণা জন্মানোর ফলে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একটি সঠিক পথে এগিয়ে যেতে পারি। অর্থাৎ আমার ধারণাটা সঠিক পথেই এগিয়ে যেতে পারে।
আর এটি হলো আমাদের প্রকল্প। তাহলে আমরা বলতে পারি যে বাস্তব জীবনে প্রকল্পের অবশ্যই প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে আমরা দৈনন্দিন জীবনে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে প্রকল্প ব্যবহার করি এবং এর মাধ্যমে আমরা প্রকৃত কারণটাকেও কিন্তু আবিষ্কার করতে পারি। আমাদের দৈনন্দিন ক্ষেত্রে আমরা জীবনে প্রতিটি ক্ষেত্রের কথায় আমরা বলি, পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনে আমরা বলি অনেক প্রকল্প আমরা গ্রহণ করি। একজন ব্যক্তি আমরা দৈনন্দিন আমরা সকালবেলা একজন ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে বা আগের দিন রাতেই সে প্রকল্প করে যে কাল সারাদিন তার কি কাজ আছে বা সে কি করতে পারে বা কি করবে, এটা প্রত্যেক ব্যক্তি একটা অনুমান করে থাকে। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আমরা এভাবে বিভিন্ন প্রকল্পের সম্মুখীন হই এবং এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। তার আমরা এখানে বুঝতে পারছি যে প্রকল্পের আমাদের অবশ্যই প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে। আমরা যদি স্যার আইজ্যাক নিউটনের কথা বলি, উনি যে একটি মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছেন, সেই মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করার পিছনেও তার একটি প্রকল্প কাজ করেছে। সেই প্রকল্পের মাধ্যমে নিউটন তার একবারেই কিন্তু একদিনই বা একবারেই সেই মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেনি। ধীরে ধীরে সে আপেল কীভাবে গাছের নিচে পড়লো, পতিত হলো, এইভাবে সে চিন্তা করতে করতে, অনুমান করতে করতে একসময় সে একটি মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করে একদিন সেটি ফেললেন। তিনি ভাবলেন যে আপেলটি আকাশের দিকে উড়ে যেতে পারত অথবা শূন্যে ভেসে থাকতে পারত, কিন্তু কেন সে মাটিতে পড়ল? এর কারণ হিসেবে তিনি যে কথাটি বললেন বা যে প্রকল্পটি উনি গ্রহণ করলেন, সেটি মাটিতে এমন কোনো আকর্ষণ বা টান আছে যার কারণে আপেলটি অন্য কোনো দিকে না গিয়ে সেটি মাটিতে পড়ল। তাহলে আমরা এইভাবে আমরা প্রকল্প অনুসরণ করতে পারি, করে আমরা বিভিন্ন গবেষণা কার্যে সেটি আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা একজন বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের কথা বললাম। এবারে পৃথিবীর অনেক বড় বড় নামি দামি বিজ্ঞানী আছেন যারা যা কিছু আবিষ্কার করেছেন, প্রত্যেকটি আবিষ্কারের পিছনে তার কোনো না কোনো প্রকল্প ছিল। তাহলে আমরা সহজে আমরা এখন শেষ করতে পারি, বলতে পারি যে প্রকল্পের আমাদের অবশ্যই প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা আছে। এখন আমরা যে প্রকল্প গ্রহণ করব তার কতগুলি স্টেপ আছে, কতগুলি ধাপ আছে। সে ধাপগুলি কি, প্রকল্পের ধাপগুলি কি? যেমন বিষয়, 4টি স্তর আছে, আমাদেরকে বুঝতে হবে সেই প্রকল্পের 4টি স্তর আছে। 4টি স্তর কি? বিষয় বা ঘটনার নিরীক্ষণ, 1 নম্বর হলো বিষয় বা ঘটনার নিরীক্ষণ, তারপরে প্রাথমিক আনুমানিক ধারণা গঠন, সিদ্ধান্ত গ্রহণ, তারপরে হলো যাচাইকরণ। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি। যেমন আমাদের পরীক্ষায় আমাদের এমসিকিউ আসে যে প্রকল্পের স্তর কয়টি, তখন উত্তর এমসিকিউতে উত্তর আসবে প্রকল্পের স্তর হলো আমাদের 4টি। কি? প্রথম হলো বিষয় বা ঘটনার নিরীক্ষণ, তারপরে আনুমানিক ধারণা গঠন, তারপরে সিদ্ধান্ত গ্রহণ এবং লাস্টে হলো সিদ্ধান্ত যাচাইকরণ। তাহলে আমি এখন তোমাদেরকে এই যে প্রকল্পের 4টি স্তর, এই 4টি স্তর সম্পর্কে একটু সংক্ষেপে বলি। অর্থাৎ প্রথম যে বিষয়টা আমি দেখব তাকে আমি নিরীক্ষণ করব। নিরীক্ষণ বলতে আমরা কি বলেছি? যুক্তিবিদ্যার ভাষায় কোনো কিছু স্বাভাবিক দৃষ্টি দিয়ে দেখা বা প্রত্যক্ষ করা। অর্থাৎ প্রথম যদি আমি একটা উদাহরণ দিই, জিনিসটাকে আরও সহজ করে আমি তোমাদেরকে বলছি যে একটি লোক যখন মাটিতে পড়ে থাকে তখন প্রথম আমি ওই বিষয়টাকে, ওই লোকটিকে আমি দেখব, নিরীক্ষণ করব, 1 নম্বর। তারপরে মনে মনে একটি আনুমানিক ধারণা গঠন করব যে কি হলো, কেন সে মাটিতে শুয়ে আছে। তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব যে আমি তখন কি করতে পারি। তারপরে এই সিদ্ধান্তকে আমি যাচাই বাছাই করব, পরীক্ষা নিরীক্ষা করব। এখন আমি কি তাকে হাসপাতালে নিয়ে যাব, নাকি তাকে উঠিয়ে ফেলবো, নাকি তাকে তার মাথায় পানি দেব। এইভাবে আমি 4টি স্তর পার করব। অর্থাৎ আমি শুধু প্রকল্প নিলেই হবে না, এই প্রকল্প স্তরের ভিতরে আমাকে প্রকল্পের ভিতরে 4টি স্তর অবশ্যই থাকতে হবে। তাহলেই আমার যে প্রকল্পটি আমি গ্রহণ করলাম সেটি সত্য হবে এবং এর মাধ্যমেই আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উপকৃত বা লাভবান হতে পারবো। তাহলে আমরা কি বললাম? প্রকল্পের স্তর কয়টি? 4টি। কি? বিষয় বা ঘটনার নিরীক্ষণ, প্রাথমিক আনুমানিক ধারণা গঠন,
সিদ্ধান্ত গ্রহণ এবং সিদ্ধান্ত যাচাইকরণ। আমি এই জিনিসটাকে সংক্ষেপে তোমাদের আমি বর্ণনা করলাম। তাহলে এই জিনিসটা আমরা স্যার আইজ্যাক নিউটনের কথা বললাম, যে নিউটন কীভাবে একটি আপেলকে মাটিতে পড়ে দেখলো, এইভাবে এটা একটা বর্ণনা আমি দিয়ে দিলাম। সে সিদ্ধান্ত করলো, সেটা আমরা একটা উদাহরণ দেয়। এখন আমরা এই যে প্রকল্প, এই প্রকল্পের চ্যাপ্টার থেকে আমাদের কতগুলো যে প্রকল্প নিলেই হবে না। আমি আগেই বলেছি যে আমার প্রকল্পটা সত্য হতে হবে, সেটি বৈধ হতে হবে। আমি একটা বিষয় নিয়ে প্রকল্প আনুমানিক ধারণা গঠন করলাম, আন্দাজ করলাম, কল্পনা করলাম, সেটি সত্য হবে এমন কোনো কথা নেই। যদি আমার প্রকল্পটি সত্য হয় তাহলে সেটি ভালো, আর যদি সেটি ভালো না হয়, সত্য না হয়, তাহলে সেটি অবশ্যই বাদ দিয়ে পরবর্তীতে আমাকে আরেকটি প্রকল্প গ্রহণ করতে হবে। কারণ প্রকল্প যে সবসময় সত্য হবে এমন কোনো কথা নেই। তাহলে সেই প্রকল্প যাতে বৈধ হয়, আর এই বৈধ প্রকল্প হওয়ার জন্য অবশ্যই আমাদের কিছু শর্ত আছে। সেই শর্তগুলো অবশ্যই আমাদের মেনে চলতে হবে। এই বৈধ প্রকল্প যদি বৈধ না হয়, তাহলে সেটি সে গ্রহণ করবে না, মানবে না। আমি আগেই বলেছি, আমাদের যুক্তিবিদ্যাতে বা যে কোনো কাজে আমার যদি অনিয়ম বা যা গ্রহণযোগ্য নয়, যেটি অগ্রহণযোগ্য, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, যেটি সর্বজন স্বীকৃত নয়, তাকে কেউ গ্রহণ করবে না। সেই হিসাবে আমরা এখানে বলতে পারি যে আমাদের প্রকল্পেরও কতগুলো বৈধ ব্যাপার আছে। সেই বৈধ প্রকল্পগুলো কী, শর্তাবলী কী, সেটা আমি একটু কতগুলো পয়েন্ট বলছি, তারপরে পয়েন্টগুলোর সংক্ষিপ্ত বর্ণনা আমি দেব। যে বৈধ প্রকল্পের প্রথম শর্ত হলো যে প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। আমি আগেই বলেছি যে প্রকল্পকে অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। আচ্ছা, সুনির্দিষ্ট বলতে আমার প্রকল্প একটা হবে। আমি বলছি একটি বিষয়ের জন্য একটি প্রকল্পই সত্য হবে, বাকি সবগুলি মিথ্যা। একাধিক প্রকল্প কোনো বিষয় সম্পর্কে নেওয়া যাবে না, আর নিলে সেখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা ধরে নেব যে একটি বিষয়ের জন্য একটি প্রকল্পই আমাদের নিতে হবে, অর্থাৎ একটি প্রকল্প সুনির্দিষ্ট হতে হবে। সেকেন্ড, সেই প্রকল্পটা অবশ্যই আমাদের যৌক্তিক হতে হবে। যদি সেটি যৌক্তিক না হয়, তাহলে সেই কথা আমি যদি তোমাদেরকে অযৌক্তিক কিছু কথা বলি বা অযৌক্তিক কোনো কিছু ক্লাসে পড়াই, তাহলে সেটাকে তোমরা গ্রহণ করবে? তোমরা অবশ্যই গ্রহণ করবে না। তোমরা বলবে যে স্যার যুক্তিবিদ্যা স্যার আমাদেরকে কি অযৌক্তিক কিছু বিষয় আমাদের ক্লাস করালেন। অতএব যে কোনো বিষয় সম্পর্কে শুধু আমার কথা না, যে কোনো শিক্ষক, যে কোনো মানুষের ক্ষেত্রে সেটি যে কোনো বক্তব্য বা যে কোনো কথাই যৌক্তিক হতে হবে, যা সবাই সমানভাবে গ্রহণ করতে পারে। তারপরে হলো যে বৈধ প্রকল্পের একটি শর্ত যে এটি অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। যদি প্রাসঙ্গিক না হয়, অপ্রাসঙ্গিক হয়, তাহলে সেটি হবে না। তারপরে হলো প্রকল্পকে প্রমাণযোগ্য হবে। যদি সেটি প্রমাণযোগ্য না হয়, তুমি প্রমাণ করতে পারো না, তোমার মোবাইলটি, তুমি বললা যে আমার মোবাইলটি আমার বাসা থেকে ভূত জিনে নিয়ে গেছে, তাহলে এমন প্রকল্প কেউ মানবে না, সেটি হাস্যকর। তো তুমি ভূতে নিয়ে গেছে সেটাকে তুমি প্রমাণ করতে পারবে না। তাহলে যে প্রকল্প তুমি প্রমাণ করতে পারবে না, তো এই ধরনের প্রকল্প আমরা নিতে পারবো না। অবশ্যই আমাদেরকে ওই প্রকল্প প্রমাণযোগ্য হতে হবে, তাকে প্রমাণ দিতে হবে, তাহলে সেটি সত্য হবে। তারপরে ওই প্রকল্পের একটি বাস্তব কারণ থাকতে হবে। বাস্তব কারণ ছাড়া আমরা কোনো কিছু গ্রহণ করতে পারি না। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের পৃথিবীতে দুই ধরনের কারণ আছে, একটি হলো বাস্তব কারণ এবং আরেকটি হলো অবাস্তব কারণ। আমি কি বললাম? একটি বাস্তব কারণ এবং আরেকটি হলো অবাস্তব কারণ। বাস্তব কারণটা কি? যে কারণটা বাস্তবতার সাথে মিল আছে, সামঞ্জস্য আছে, সেটা হলো বাস্তব কারণ। আর অবাস্তব কারণ হলো যার সাথে কোনো বাস্তবতার মিল নেই, সামঞ্জস্য নেই, যাকে কেউ স্বীকার করে না বা মেনে নিতে পারে না, এটা হলো অবাস্তব কারণ। তাহলে আমাদের মনে রাখতে হবে, বৈধ প্রকল্প একটি শর্ত কি? প্রকল্প অবশ্যই বাস্তবভিত্তিক বা বাস্তব কারণ ভিত্তিক হতে হবে। তারপরে হলো যে প্রকল্পটি সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেটা আগেও বলেছি যে সত্যের সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তারপরে হলো যে প্রকল্পটি ব্যাখ্যা করার জন্য পর্যাপ্ত হতে হবে। অর্থাৎ কেউ যদি না বুঝে, আমি একটি প্রকল্প নিলাম, জটিল প্রকল্প নিলাম, যে প্রকল্পটা আমি অন্যকে বললাম, সে কিছুই বুঝতে পারল না, তাকে ব্যাখ্যা করার জন্য প্রকল্পটা সহজ করতে হবে। তাহলে
যে কোনো মানুষ আমার প্রকল্পটা, আমার অনুমানটা, চিন্তাটা, কল্পনাটা সহজে বুঝতে পারবে, যাতে আমি সহজে ব্যাখ্যা করে তাকে জিনিসটি আমি বুঝিয়ে দিতে পারি। তারপরে হলো যে এখান প্রকল্পের আসল কারণটা বা প্রকৃত যে কারণ সেটি আমাকে অনুসন্ধান করতে হবে। প্রকৃত কারণ, আমি প্রকল্প নিলেই হবে না, সেই প্রকল্পটিতে আমাকে দেখতে হবে প্রকৃত কারণ কোনটি, সেটি আমাকে অনুসন্ধান করে বের করে আনতে হবে। আবার প্রকল্প যাতে স্ববিরোধী না হয়। একই ব্যক্তি এখন একটি বিষয় সম্পর্কে প্রকল্প নিলাম, আবার পরের দিন একই বিষয় সম্পর্কে আমি আরেকটি প্রকল্প নিলাম, তাহলেও কিন্তু এটি হবে না। অর্থাৎ ব্যক্তিভেদে যাতে প্রকল্প ভিন্ন না হয়, অর্থাৎ প্রকল্প যাতে স্ববিরোধী না হয়। প্রকল্প সবসময় সঙ্গতিপূর্ণ হতে হবে। স্ববিরোধী বা আমাদের আত্মবিরোধী প্রকল্প আমাদের যাতে না হয়, সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে বৈধ প্রকল্পের আমাদের মোটামুটি আমাদের অনেকগুলি শর্ত আমরা দেখলাম। আমরা এই বৈধ প্রকল্পের শর্তগুলি আমাদের অবশ্যই মেনে নিতে হবে। আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে প্রতিটা ক্ষেত্রে, রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে আমাদের এই প্রকল্পগুলো যদি আমাদের সঠিক হয়, বৈধ প্রকল্প হয়, তাহলে প্রত্যেক ব্যক্তি যদি এভাবে বৈধ প্রকল্পগুলো মেনে নেয় বা এই বৈধ প্রকল্পের শর্তকে মেনে নেয়, তাহলে আমরা সঠিকভাবে জীবনযাপন করতে পারবো। আমাদের ধারণা, চিন্তা যাতে অন্য পথে না যায়, খারাপ দিকে না যায়, তাহলে আমরা ওইভাবে চলতে পারবো। তাহলে আমরা জীবনের সর্বক্ষেত্রে আমরা উপকৃত হতে পারবো। তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো, তোমরা সবাই খেয়াল রাখবে, আমরাও সবাই খেয়াল রাখবো, যাতে আমরা এই প্রকল্প চ্যাপ্টারটা পড়ে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম, যে আমরা অবৈধ বা অন্য উপায়ে কোনো চিন্তা আমরা করব না। আমরা যেটি সঠিক, যেটি সর্বজন স্বীকৃত, সার্বজনীন, সার্বিক, যা সবাই সহজে গ্রহণ করতে পারে, বুঝতে পারে, এই ধরনের প্রকল্প চিন্তা ধারণা আমরা করব। তাহলে আমরা আজকে তোমাদেরকে প্রকল্প কী, প্রকল্প প্রাসঙ্গিকতা এবং বৈধ প্রকল্পের শর্তাবলী নিয়ে আমরা ক্লাস করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও এই চ্যাপ্টার নিয়ে আরও কিছু ক্লাস করব এবং এই চ্যাপ্টারে তোমাদের কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেব। তোমরা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে কলেজে আসবে, তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেবে। তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।